My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর রাশিবিজ্ঞান ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয়, ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা এবং বৃহত্তর সূচক পরিসংখ্যা। এখন আমাদের এই যে রাশিবিজ্ঞানের ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয়, এখানে আজকে আমরা যে জিনিসটি পড়ব সেটি হলো কী আজকে আমরা পড়ব দেখা যাক। এক হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয়, মানে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকলে সেখান থেকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে নির্ণয় করব সেটি। 2 নম্বর ঠিক উল্টোটি, মানে কি ক্রমযৌগিক পরিসংখ্যা ছক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক নির্ণয় করব। তা এখন এই যে জিনিসটি, মানে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা ছক দেওয়া থাকবে সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক নির্ণয় করতে হবে। এই জিনিসটি জানার আগে আমাদের রাশিবিজ্ঞানে কিছু জিনিস জানতে হবে, তারপরে আমরা এই জায়গায় যাব। তাহলে এখন প্রথমে যেটি আমরা জানবো সেটি হলো চলরাশি। চলরাশি কাকে বলে? চলরাশি হচ্ছে রাশিবিজ্ঞানের যে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণ, সেটাকে আমরা বলছি কি চলরাশি। পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণ মানে কি? এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল হচ্ছে কোনো গ্রামের পরিবারের দৈনিক আয়, বা কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওজনের তথ্য, বা কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চতার তথ্য, বা কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কতজন শিক্ষক শিক্ষিকা আছে তাদের একটা তথ্য, মানে বিভিন্ন বিষয়ের যে শিক্ষক শিক্ষিকা সেটা একটা তথ্য। এই যে তথ্যগুলো আছে, মানে এই যে পরিবর্তনশীল যে সংখ্যাগত মান, এটাই হচ্ছে আমাদের চলরাশি। তা চলরাশি আমাদের কয় প্রকার সেটা আমাদের জানতে হবে। চলরাশি আমাদের দুই প্রকার। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলরাশি। বিচ্ছিন্ন চলরাশিটা কি? বিচ্ছিন্ন চলরাশি হচ্ছে আমাদের এই মানে ছাড়া যে মানগুলো আর কি। যেমন এক্সাম্পল যেটা আমরা দেখব, যেমন দেশের নদীর সংখ্যা, এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন চলরাশি। মানে দেশের যে নদীর সংখ্যা, দেশে আমাদের কটা নদী আছে সেটা আমরা কিন্তু গুণেই বলতে পারবো। পরিবারের সদস্য সংখ্যা, একটা পরিবারে কতজন সদস্য আছে সেটা আমরা বলতে পারবো। যেমন এক্সাম্পল, মানে পরিবারের সদস্য সংখ্যা কি, দেখা যায় আমাদের গ্রামের 40টি পরিবার আছে, সেই 40টি পরিবারের আমাদের সদস্য সংখ্যা বিচার করছি। কোনো পরিবারে 5 জন, কোনো পরিবারে 6 জন, কোনো পরিবারে 4 জন, কোনো পরিবারে 7 জন, কোনো পরিবারে 10 জন, কোনো পরিবারে 15 জন। এইভাবে আমাদের যে ডাটাগুলো সেইগুলো কিন্তু আমাদের বিচ্ছিন্ন চলরাশি। মানে এই যে ডাটাগুলো, মানগুলো পাল্টে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের বিচ্ছিন্ন চলরাশি। আরেকটা আছে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি, মানে কন্টিনিউয়াস ভেরিয়েবল। সেটা কি? আমাদের ছাত্রের ওজন বা ছাত্রের উচ্চতা, যে এক্সাম্পলটা আমি বলছিলাম আগেই, ছাত্রের ওজন। এখানে কিন্তু একটা স্কুলে যখন আমাদের ছাত্রের ওজন মাপা হবে বা ছাত্রের উচ্চতা মাপা হবে, ছাত্র বা ছাত্রী যখন উচ্চতা বা ওজন মাপা হবে, তখন আমরা কি দেখব? তখন কিন্তু একটা স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রী, মানে কি 1.5 থেকে 2,000 ছাত্রছাত্রী বা তারও বেশি বড় বড় স্কুলগুলোতে। তাহলে সেই ক্ষেত্রে যখন আমাদের ছাত্রের ওজন বা উচ্চতা মাপবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে চলরাশিটা হবে সেটা কিন্তু অবিচ্ছিন্ন চলরাশি। কেন? সেখানে কিন্তু আমাদের অনেক মান, অনেক তথ্য, সেই অনেক তথ্যগুলোকে আমাদের কিন্তু সাজাতে হবে, মানে বিন্যস্ত করে নিতে হবে। বিন্যস্ত করে আমাদের, মানে এই যে চলরাশিগুলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াস চলরাশি। এইবারে মানে বিচ্ছিন্ন চলরাশি এবং অবিচ্ছিন্ন চলরাশি আমরা বুঝলাম কি। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে রাশিবিজ্ঞানে গুণ বলতে আমরা কি বুঝি? রাশিবিজ্ঞানে গুণ বলতে আমরা বুঝি যে পরিবর্তনশীল লক্ষণকে লক্ষণ গুণ বা শুধু গুণ বলা হয়। মানে রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণ মানে কি? পরিবর্তনশীল লক্ষণ যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইলেকট্রিক সুইচের দুটি অবস্থা, জ্বালানো ও নিভানো। মানে কি সুইচের কিন্তু দুটো অবস্থা থাকে, একটা হচ্ছে অফ, একটা অন। তার মানে কি আমি সুইচটা অন করলে এই জিনিসটি জ্বলবে, আবার অফ করলে জিনিসটি নিভে যাবে। এটা কিন্তু একটা লক্ষণ, মানে এটা কিন্তু পরিবর্তনশীল লক্ষণ। পরিবর্তনশীল লক্ষণ ওই যে অফ অন হচ্ছে, এইটা হচ্ছে পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আমাদের রাশিবিজ্ঞান একটা গুণ। এটা কিন্তু আমাদের কোনো চলরাশি না। আবার শিক্ষাগত মান কি? শিক্ষাগত মান আছে আমাদের যখন যে গ্রেড দেওয়া হয়, যে এ গ্রেড, এ প্লাস, বি প্লাস, সি প্লাস, এইভাবে যে গ্রেডে আমাদের ভাগ করা হচ্ছে, এইটা কিন্তু শিক্ষাগত যে মানটা আর কি, এটাও কিন্তু আমাদের শিক্ষাগত মান, এটাও কিন্তু আমাদের রাশিবিজ্ঞানের গুণ বা পরিবর্তনশীল লক্ষণ।
এবারে আমরা যেটা দেখছি, এখানে একটা দেখছি যে একটা টেবিল দেওয়া আছে। এই যে টেবিলটা দেওয়া আছে তার মানে কি এখানে কিন্তু আমাদের মানে অনেক তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে আমরা পরস্পর সাজিয়ে নিয়েছি। অনেক তথ্য মানে কি অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো থেকে আমরা সাজিয়ে নিয়েছি। ওই যেরকম বলছিলাম যে ছাত্র ওই পরিবারের দৈনিক খরচ, মানে আমাদের গ্রামে পরিবার আছে, সেই পরিবারের দৈনিক খরচ। তা এখানে যে দৈনিক খরচ আমরা দেখছি, যেটা ধরলাম যে 70 থেকে 105, 70 থেকে 105 এরকম দৈনিক খরচ করে পরিবারের সংখ্যা 7টি। 105 থেকে 140 খরচ করে এরকম পরিবারের সংখ্যা 13টি। 140 থেকে 175 দৈনিক খরচ হয় এমন পরিবারের সংখ্যা 11টি। 175 থেকে 210 খরচ হয় এমন পরিবারের সংখ্যা 13টি। 210 থেকে 245 দৈনিক খরচ হয় এমন পরিবারের সংখ্যা 4টি। 245 থেকে 280 খরচ হয় এমন পরিবারের সংখ্যা 2টি। তাহলে এই যে আমরা তথ্যগুলো মানে একটা টেবিলে সাজিয়ে মানে সাজালাম, তাই সাজানোর কিন্তু একটা নিয়ম আছে। এখানে কিন্তু আমরা কটা শ্রেণীতে ভাগ করেছি, 70 থেকে 105 একটা, 105 থেকে 140 দুটো, 140 থেকে 175 তিনটে, 175 থেকে 210 চারটে, 210 থেকে 245 পাঁচটা, 245 থেকে 280 ছটা। তাহলে দেখছি এখানে আমরা কিন্তু 6টা শ্রেণীতে ভাগ করেছি। তার মানে এই যে রাশি তথ্যগুলো যখন দেওয়া থাকবে তখনও কিন্তু আমরা কখনোই 5-এর কম শ্রেণীতে ভাগ করব না বা 30-এর বেশি শ্রেণীতে ভাগ করব না। 5-এর কম শ্রেণীতে কেন ভাগ করব না? 5-এর কম শ্রেণীতে যদি ভাগ করি তাহলে আমাদের রাশিবিজ্ঞান তথ্যের যে যখন ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনে আমরা সঠিক মান পাবো না, সেখানে কিন্তু কিছু এরর চলে আসবে, মানে সেখানে আমরা ভুলগুলোকে এড়াতে পারবো না। আবার 30-এর বেশি কেন নেবো না? 30-এর বেশি নেবো না, তার কারণ হচ্ছে 30-এর বেশি যখন নেব তখন কিন্তু বুঝতেই পারছো যে এখানে শ্রেণীগুলো যখন বাড়ছে, শ্রেণীগুলো বাড়লে কিন্তু আমাদের ক্যালকুলেশনও কিন্তু বাড়ছে। তার মানে কি সেখানে আমাদের ক্যালকুলেশন করাটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে সেটাই হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা যখন কোনো রাশি বিজ্ঞানের যে তথ্যগুলো দেওয়া থাকবে, মানে যে কাঁচা তথ্য দেওয়া থাকবে, সেই কাঁচা তথ্যগুলোকে যখন আমরা এরকম বিন্যস্ত তথ্যতে পরিণত করব, মানে এরকম শ্রেণীতে বিভক্ত করে সাজাবো, তখন কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শ্রেণীর সংখ্যা সবসময় 5-এর বেশি এবং 30-এর কম, যাই 30-এর কমের মধ্যে রাখতে হবে, মানে 5-এর বেশি এবং 30-এর কম রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা শ্রেণীতে ভাগ করা আছে। এইবারে আমাদের রাশিবিজ্ঞান একটা জিনিস আছে, সেটি হচ্ছে প্রসার। প্রসারটা কি? প্রসার হচ্ছে চলরাশির সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি, দৈনিক খরচের সর্বনিম্ন দৈনিক খরচ কত? সর্বনিম্ন দৈনিক খরচ কিন্তু 70, আর সর্বোচ্চ দৈনিক খরচ কত? সর্বোচ্চ দৈনিক খরচ কিন্তু 280। তাহলে এখানে কিন্তু আমাদের প্রসারটা কত হবে? প্রসার হবে 280 মাইনাস 70। 280 মাইনাস 70 মানে কত হচ্ছে? 210। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে, এই পরিসংখ্যার টেবিলটায় কিন্তু আমাদের প্রসারটা হচ্ছে 210। আচ্ছা, এবারে পরবর্তী যে টেবিলটা, সেটা মানে একই টেবিল আমরা এখানে লিখে রেখেছি। এই টেবিলে আমরা একটু যেটা আলোচনা করব, যে আমরা শ্রেণী নিয়ে বলছিলাম, তাহলে শ্রেণী অন্তর মানে এই শ্রেণী সীমা বলতে কি, মানে এই যে 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, 175 থেকে 210, এই যে ভাগগুলো করা আছে আর কি, এখানে শ্রেণী অন্তরের মানে যে শ্রেণী অন্তর করা আছে, শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয়কে মানে কি, প্রান্তের যে মান দুটো দেওয়া আছে সেই মান দুটোকে আমরা বলছি কি শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। এখানে কিন্তু প্রথম শ্রেণীটির যে শ্রেণী সীমা মানে ক্লাস লিমিটটা কি 70 থেকে 105। তাহলে এখানে দেখতে পাচ্ছি বাম দিকে একটা মান, ডান দিকে একটা মান, তাহলে দুটো ক্লাস লিমিট আছে, বুঝতেই পারছি এখানে আমাদের। তাহলে দুটো ক্লাস লিমিটের বাম দিকেরটা বলা হচ্ছে কি নিম্ন সীমা, লোয়ার ক্লাস লিমিট, মানে কি শ্রেণী সীমায় যে বাম দিকের যে মানগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের লোয়ার ক্লাস লিমিট মানে নিম্ন সীমা, আর ডান দিকের যে মানগুলো থাকবে সেটা হচ্ছে উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা। তা এখানে আমাদের যে তৃতীয় শ্রেণী, যদি আমরা বলি যে তৃতীয় শ্রেণীর আমাদের নিম্ন সীমা কত, ঊর্ধ্ব সীমা কত, তাহলে এখানে তৃতীয় শ্রেণীটা কী দেখতে পাচ্ছি? তৃতীয় শ্রেণীটা দেখতে পাচ্ছি কিন্তু 140 থেকে 175। তৃতীয় শ্রেণীটা দৈনিক খরচের এই কলামে আমরা দেখতে পাচ্ছি যে 140 থেকে 175, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। তা তৃতীয় শ্রেণীতে আমাদের নিম্নসীমা কত? তৃতীয় শ্রেণীতে নিম্নসীমা কিন্তু আমাদের 140, আর তৃতীয় শ্রেণীতে আমাদের উচ্চসীমা কত? তৃতীয় শ্রেণীতে আমাদের উচ্চসীমা কিন্তু 175। তাহলে আমাদের একটা শ্রেণীর সীমা এবং সীমার যে ভাগগুলো মানে লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, সেটা কি আমরা বুঝলাম। এবারে
আমরা যেটা দেখব সেটি হলো শ্রেণীসীমার প্রকারভেদ, মানে শ্রেণীসীমার প্রকারভেদ। শ্রেণীসীমা কী বলছে? শ্রেণী বহির্ভূত একটা সীমা। শ্রেণী বহির্ভূত সীমা মানে কি? যখন ওই যে বললাম যে আমাদের যখন বেশি ডাটা দেওয়া থাকবে, সেই ডাটাগুলোকে যখন আমরা বিন্যস্ত তথ্যে সাজাবো, মানে যখন আমরা শ্রেণীতে বিন্যাস করে সাজাবো, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন গুনবো, গুনার ক্ষেত্রে যেমন এই যে ভাগটা করা আছে প্রথম যেমন বলে লেখা আছে 70 থেকে 105। 70 থেকে 105-এর মধ্যে কতগুলো আছে যখন আমরা দেখব, গুনবো, তখন কিন্তু আমরা 105টাকে নেব না। 105 কিন্তু পরেরটাতে ক্যালকুলেট হবে। ওই যে পরে 105 থেকে 140 সেইখানে কিন্তু ক্যালকুলেট হবে। তার মানে কি, কোনো রাশি তথ্য যখন আমরা সাজাবো সেখানে যদি আমাদের 105 থাকে, 105 কিন্তু 70 থেকে 105-এর মধ্যে আসবে না, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে চলে যাবে। তার মানে কি, এটা শ্রেণী বহির্ভূত। তার মানে কি, এখানে কী দেখতে পাচ্ছি? এই যে 70 থেকে 105 এই যে শ্রেণীগুলো, বা 105 থেকে 140, এখানে যে ভাগগুলো করা আছে, এখানে কিন্তু আপার লিমিটটা সবসময় সেই শ্রেণীর মধ্যে থাকবে না। তার মানে কি, 70 থেকে 105-এর মধ্যে 105কে আমরা রাখতে পারবো না। 70কে রাখতে পারবো, কিন্তু 105কে রাখতে পারবো না। আবার 105 থেকে 140-এর যখন আমরা গুনবো যে কতগুলো আছে, তখন কিন্তু 140টাকে এই শ্রেণীর মধ্যে রাখতে পারবো না, ওটা পরে চলে যাবে। এখানে কিন্তু 105 থেকে 140-এর আগে পর্যন্ত যতগুলো আছে সবগুলোই আমরা গুনবো। এটা হচ্ছে আমাদের শ্রেণী বহির্ভূত। আর আরেকটা হচ্ছে কি, শ্রেণী অন্তর্ভুক্ত। শ্রেণী অন্তর্ভুক্ত মানে কি, একই জিনিস। দেখো যে 60 থেকে 69 ঠিক এক গ্যাপ দিয়ে বলছে কি 70 থেকে 79, এইভাবে ডট 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 চলছে। তার মানে কি 80 থেকে 89, 90 থেকে 99, এভাবে চলছে। এখানে আমাদের এই যে 60 থেকে 69 যেটা দেওয়া আছে, 60 থেকে 69-এ কিন্তু আমাদের 60 থেকেও আমরা অন্তর্ভুক্ত করবো, 69টাকেও অন্তর্ভুক্ত করবো। তার মানে কি দুটো ক্লাস লিমিটই আমাদের এখানে অন্তর্ভুক্ত হচ্ছে, মানে যখন আমরা পরিসংখ্যাটা গুনছি যে কতগুলো আছে, কতগুলো ডাটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে শ্রেণী বহির্ভুক্ত। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা। শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা কীভাবে ক্যালকুলেট করবো? শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা মানে কি, শ্রেণী সীমা এই যে আগে যে আমরা যেটা দেখছিলাম, এখানে কিন্তু আমাদের দুটো এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে শ্রেণী বহির্ভুক্ত, তারপরটা শ্রেণী অন্তর্ভুক্ত। যেমনই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে 70 থেকে 105, 105 থেকে 140, তার মানে কি এখানে কিন্তু কন্টিনিউ চলছে, মানে 70 থেকে 105, 105 থেকে 140, মানে এখানে কোনো গ্যাপ নেই, একটা শ্রেণীর পরে আরেক পরবর্তী শ্রেণীটা। কিন্তু দ্বিতীয় যেটা দেওয়া আছে 60 থেকে 69, 70 থেকে 79, এখানে কিন্তু একটা করে গ্যাপ আছে। তারপরে এই যে 70 থেকে 79-র পরেরটা কত হবে, 80 থেকে 89, এইভাবে চলছে, মানে এক এক করে গ্যাপ তৈরি হচ্ছে। তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের শ্রেণী সীমানাতে নেই। 2 নম্বর যে যেমন বলে যেটা লেখা আছে 60 থেকে 69, 70 থেকে 79, শ্রেণী সীমানাতে নেই, এটা শ্রেণী সীমাতে আছে। তাহলে আমরা এই শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাতে আমরা কনভার্ট করব। কী করে করব সেইটাই আমরা এখন একটু দেখব। তাহলে দেখা যাক। তাহলে ধরলাম যে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার অন্তর ডি, মানে ওই যে আমরা গ্যাপটা দেখছিলাম ওখানে এক দেখছিলাম, তাহলে এখানে আমাদের ডি। তাহলে আমাদের নিম্ন সীমানা কত হবে? নিম্ন শ্রেণীর সীমানা হবে শ্রেণীটির নিম্নসীমা মাইনাস d/2, মানে ওই যে অন্তর যেটা হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে নিম্ন সীমানা থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের নিম্ন শ্রেণী সীমানা পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে আমাদের ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা কত হবে? ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা হবে শ্রেণীটির ঊর্ধ্বসীমা প্লাস d/2, এটা হচ্ছে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এবারে একটা এক্সাম্পল আমরা এখানে সেট করেছি, সেই এক্সাম্পলটা দেখা যাক। যে এখানে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, কমা ডট 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 এভাবে চলছে। তো এইগুলো কিন্তু আমাদের শ্রেণী সীমানাতে নেই। এইটা যেটা আছে এটা কিন্তু আমাদের আছে শ্রেণী সীমাতে। তাহলে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাতে যখন যাব তখন আমরা কী দেখতে পাচ্ছি, কত গ্যাপ আছে। প্রথম শ্রেণীটাতে ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা হচ্ছে 69, দ্বিতীয় শ্রেণীতে নিম্নসীমা কত? 70। তাহলে 69, 70, এখানে এক গ্যাপ। ঠিক একই রকমভাবে দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা 79, তৃতীয় শ্রেণীর নিম্নসীমা 80, তাহলে এখানেও গ্যাপ কত? 1। তাহলে এই যে গ্যাপ সেটা হচ্ছে আমাদের ডি, তাহলে ডির মান কত? এখানে 1। তাহলে এখানে আমাদের যদি প্রথমটাকেই আমরা শ্রেণীর সীমানাতে কনভার্ট করি, প্রথম শ্রেণীটাকেই, তাহলে এখানে আমাদের 1/2 করলে কত হয়? 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে 0.5 কিন্তু আমাদের নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ হবে, আর ঊর্ধ্ব শ্রেণীসীমাতে মানে ঊর্ধ্ব সীমাতে আমাদের যোগ হবে। তাহলে 60 থেকে 0.5 মাইনাস করলে কত হবে? 59.5, আর 69-এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 69.5। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে এই লেখা আছে শ্রেণীগুলি শ্রেণী সীমানার সাহায্যে প্রকাশ করে পাই 59.5 মাইনাস 69.5, তারপরে বক্স করা আছে, এই বক্সে কী হবে? এখানে হবে 69.5 মাইনাস 79.5।
কেন? এই যে 70 থেকে 79, এখানে 0.5 70 থেকে মাইনাস করলে কত হবে? 69.5, আর 79-র সাথে 0.5 যোগ করলে 79.5। আবার 80 থেকে 89, 80 থেকে 89 এখানে আমরা কী দেখতে পাচ্ছি? 80 থেকে 0.5 মাইনাস করলে কত হবে? 79.5। আবার 89-এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 89.5। আচ্ছা, এটা গেল আমাদের শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় কীভাবে কনভার্ট করব। এবার আমরা যেটা দেখব সেটি হলো কি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্য, মিড ভ্যালু অর ক্লাস মার্ক, সেটা কি আমাদের? সেটা আমাদের ঊর্ধ্ব শ্রেণীসীমা প্লাস নিম্ন শ্রেণীসীমা বাই 2, এটা হচ্ছে আমাদের কোনো শ্রেণীর মধ্যমান। বা যদি আমরা সেটা শ্রেণী সীমানা নিয়েও করি তাও আমাদের একই মান আসবে। তার মানে কি ঊর্ধ্ব শ্রেণীসীমানা প্লাস নিম্ন শ্রেণীসীমানা বাই 2। এখন একটা এক্সাম্পল আমরা দেখব পরে। তা শ্রেণী দৈর্ঘ্য বলতে কি বুঝি? কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। সীমানা কিন্তু এখানে আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে শ্রেণী সীমানা, এটা কিন্তু শ্রেণী সীমা বলা নেই, শ্রেণী সীমানা। তার মানে কি শ্রেণী দৈর্ঘ্য মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। তার মানে আগে আমাদের যে শ্রেণী সীমানায় আছে কি না সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। শ্রেণী সীমানায় থাকলে তখনই আমরা শ্রেণী দৈর্ঘ্য সমান ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করতে পারবো। এটা কিন্তু আমাদের মানে আগে কিন্তু শ্রেণী সীমানায় আনতে হবে, তারপরে আমাদের শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে ক্যালকুলেশনে। একটা এক্সাম্পল এখানে আমাদের দেওয়া আছে যে শ্রেণী মধ্যমান এবং শ্রেণী দৈর্ঘ্য যে 60 থেকে 69, ওই যেটা ছিল আগে যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। তাহলে এইখানে আমাদের শ্রেণীর মধ্যমান কত হবে? শ্রেণীর মধ্যমান হবে 60 প্লাস 69/2, বা আমরা যদি এটা শ্রেণী সীমানাতে যখন আমরা কনভার্ট করেছিলাম তখন কী ছিল সেটা 59.5 আর 69.5। তাহলে এই দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও দেখব একই মান আসছে 64.5। এটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান মানে 60 থেকে 69। তাহলে এই শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু এটা কিন্তু আমাদের শ্রেণী সীমানাতে ছিল না, শ্রেণী সীমানাতে কিন্তু আমাদের কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু আমরা করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। তাহলে এখানে শ্রেণী সীমানাতে কনভার্ট করলে এটা আমাদের কী ছিল 59.5 থেকে 69.5। তাহলে এই শ্রেণীটার দৈর্ঘ্য কত হবে? 69.5 মাইনাস 59.5 সমান কত হবে? সমান হবে 10। এটা মাইনাস করলে 10 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 10 হয়ে গেল। এবারে আমরা যেটা দেখব সেটি হলো পরিসংখ্যক ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা। পরিসংখ্যক ঘনত্বটা কি? পরিসংখ্যক ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। মানে কি আমরা শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বার করতে হয় সেটাও জেনে গিয়েছি। তাহলে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব যখন আমরা বার করব সেটার ফর্মুলাটা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এটা আমরা ফর্মুলাটা মুখস্থ করব, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। আর আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মানে কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা যখন আমরা বার করব তখন সেটি হলো কি উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিসংখ্যা। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যখন শতকরা বার করতে হবে। শতকরা মানে কি? যখন আমাদের কোনো শ্রেণীর শতকরার হার বার মানে পরিসংখ্যার মানে কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার বার করতে দেবে তখন আমরা যেই লাস্ট যে ফর্মুলাটা লিখলাম মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটার সাথে একটা 100 গুণ করে দেবো। 100 গুণ করে দিলে কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার আমরা পেয়ে যাব, কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হারটা পেয়ে যাব। এবারে আমরা যেটা দেখব সেটি হলো কি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ক্রমশই পরিসংখ্যা। মানে পরিসংখ্যা বিভাজন তালিকা থাকবে, সেখান থেকে আমাদের ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে একটা অঙ্ক নিয়েছি, অঙ্কটাতে লেখা আছে কি যে অনুষ্কা ও কুশল স্কুলের 100 জন বন্ধুদের সপ্তাহে টিফিন খরচের একটি তালিকা তৈরি করেছে। সেই ছক দেওয়া আছে, টিফিন খরচের তালিকা ছক। কি বলছে? সাপ্তাহিক টিফিন খরচ টাকাতে হিসাব করা হয়েছে, আর নিচে দেওয়া আছে বন্ধুদের সংখ্যা। তা সাপ্তাহিক টিফিন খরচটা কীভাবে ভাগ করেছে, কীভাবে কোন শ্রেণীতে ভাগ করেছে? এইভাবে ভাগ করেছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120। আর বন্ধুদের সংখ্যা কত? 0 থেকে 20 যেটা আছে সেটা হচ্ছে 13 জন, 20 থেকে 40 সেটা আছে 12 জন, 40 থেকে 60 20 জন, 60 থেকে 80 13 জন, 80 থেকে 100 23 জন, 100 থেকে 120 19 জন। তাহলে এইটা যখন আমরা বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচকে দেখব, তা প্রথমে আমরা ক্ষুদ্রতর সূচকে দেখি। ক্ষুদ্রতর সূচকে এটাকে আমরা ভাগ করব কীভাবে? এই যে আমাদের যে শ্রেণীগুলো যেগুলো ছিল, শ্রেণীগুলোর যে নিম্ন সীমানা সেইগুলোর দিকে আমরা একবার তাকাবো।
প্রথম শ্রেণীটার ক্ষেত্রে 0, দ্বিতীয় শ্রেণীটার ক্ষেত্রে 20, তৃতীয় শ্রেণীটার ক্ষেত্রে 40। তাহলে সেইটাকে মাথায় রেখে এখানে আমাদের এই নিচে আরেকটা ছক আমরা এখানে লিখেছি। সেটা কি দেখতে পাচ্ছি যে শ্রেণী সীমানা আর আরেকটা আছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। শ্রেণী সীমানা সাপ্তাহিক খরচ কীভাবে লেখা আছে, যখন ক্ষুদ্রতর সূচক আমরা লিখব তখন কিন্তু আমরা এইভাবে লিখব যে কম মানে কম মানে কম, বুঝতেই পারছি আমরা যে ক্ষুদ্রতর আর কি, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যাকে আমরা এইভাবে লিখব যে শূন্যের কম। ওখানে কি দেখতে পাচ্ছি, কোনো বন্ধু আছে শূন্যের কম বন্ধু, মানে বন্ধুদের সংখ্যা নেই, তাহলে ওটা 0। 20 কম মানে কি, মানে সাপ্তাহিক খরচ 20 টাকার কম এমন বন্ধুর সংখ্যা কতজন আছে, 13 জন। এবার 40 কম মানে সাপ্তাহিক খরচ 40 কম কতজন আছে, 40 কম, কিন্তু ওই যে 20 কম যারা আছে তারাও কিন্তু 40 কমের মধ্যে ঢুকে গেছে। তাহলে কি আমাদের 0 থেকে 20 মধ্যে ছিল 13, আর 20 থেকে 40 মধ্যে ছিল 12। তাহলে আমাদের 40 কমে কতজন হবে, 13 আর 12 যোগ হয়ে যাবে। 13 আর 12 যোগ হলে কত হচ্ছে, 25। তাহলে সেই জন্য এখানে লেখা আছে 40 কম সমান 25। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 কম কতজন আছে, 60 কম কিন্তু আছে আমাদের সবগুলো আসবে, মানে 40 কম 20 কম সবাই এখানে আমাদের চলে আসবে। তার মানে কি 0 থেকে 20 13, 20 থেকে 40 12, আর 40 থেকে 60 20। তাহলে এখানে আমাদের তিনটেই যোগ হয়ে যাবে, মানে কি 13 + 12 + 20, 13 আর 12 25, 25 আর 20 45। তাহলে 60 কম কত আসবে, 45। ঠিক একই রকমভাবে 80 কম 58, ওই পরপর যোগ হবে ওইগুলো, বুঝতেই পারছো তোমরা সবাই। আচ্ছা 100 কম কত আসবে, 100 কম 100-র নিচে যতগুলো আছে মানে 23 13 20 12 13 সব যোগ হবে, যোগ হয়ে ওখানে আমরা লিখব সেটা হচ্ছে কত, 81। আর তারপরে হচ্ছে 120 কম, 120 কম কি সবগুলো যোগ হয়ে যাবে, মানে 19 23 13 20 12 13 সবই যোগ হবে, যোগ হয়ে কত হয়েছে 110। এবার আমরা যেটা দেখব সেটা হলো, এটা দেখলাম আমরা ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা কীভাবে বার করতে হয় পরিসংখ্যা বিভাজন ছক থেকে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে আমাদের বার করতে হয়। তা আরেকটা ছক আমরা এখানে দেখতে পাচ্ছি, আরেকটা ছক এসছে। আরেকটা ছক কী লেখা আছে, প্রথম কলামে লেখা আছে যে শ্রেণী সীমানা সাপ্তাহিক খরচ, আর পরের কলামে লেখা আছে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে এখানে শ্রেণী সীমানা যেটা আছে সেটা কিন্তু আমাদের কীভাবে লিখতে হবে, এটা লেখার টেকনিকটা হচ্ছে আগেরটা যেরকম আমরা যে শ্রেণীগুলো প্রশ্নে যে শ্রেণীগুলো ছিল সেই শ্রেণীগুলোর নিম্ন সীমানাগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম, কিন্তু মানে ওই 0 কম 20 কম 40 কম 60 কম 80 কম 100 কম এইভাবে আমরা লিখছিলাম। আর যখন আমরা বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা করবো তখন আমরা ডান দিকগুলো দেখবো। তার ডান দিক কী দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রথম একদম লাস্ট শ্রেণীটির ক্ষেত্রে 120, তাহলে এটা কিন্তু লেখা হচ্ছে 120 বা 120 এর বেশি। তাহলে 120 বা 120 এর বেশি কেউ আছে এখানে, 120 টাকার খরচ করছে তার মানে 120 টাকার বেশি বা 120 টাকা এরকম আছে কেউ, এখানে কিন্তু নেই। তাহলে এখানে আমাদের কত হবে, সেটা 0 হবে। ওই যে আমি বলেছিলাম যে যখনই আমরা 0 থেকে 20 20 থেকে 40 40 থেকে 60 মানে এইভাবে যখন থাকবে 0 থেকে 20 20 থেকে 40, 0 থেকে 20-র মধ্যে কিন্তু 20টা নেই, আবার 20 থেকে 40 এখানে কিন্তু 40 নেই, 40 থেকে 60-এর মধ্যে কিন্তু 20 নেই, 60 থেকে 80 80-এর মধ্যে 80 নেই, 80 থেকে 100-এর মধ্যে 100টা নেই, 100 থেকে 120-র মধ্যে কিন্তু 120 নেই। সেই জন্য কিন্তু এখানে শ্রেণী সীমানাতে যখন আমরা লিখছি 120 বা 120 এর বেশি এইভাবে লেখা হচ্ছে, 120 বা 120 এর বেশি, সেখানে সংখ্যাটা কত, 0। আবার 100 বা 100 এর বেশি কত হবে, 100 বা 100 এর বেশি কত হবে, এটা আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 120-র মধ্যে 19 জন আছে, তাহলে 19 হবে। আবার তারপরে কী লিখবো, 80 বা 80 এর বেশি, 80 বা 80 এর বেশি কত হবে, তাহলে আমাদের 80 থেকে একদম পুরো 120 পর্যন্ত যতজন আছে ততজন সব যোগ করতে হবে, মানে কি 23 আর 19 যোগ হবে, 23 আর 19 যোগ করলে কত হবে, 42। এবার তারপরে আমরা লিখবো 60 বা 60-এর বেশি, 60 বা 60-এর বেশি মানে কি 60 থেকে 120 পর্যন্ত যতজন আছে সব যোগ হবে, মানে 13 23 আর 19 তিনটে সংখ্যা যোগ হবে, 13 23 19। লাস্ট ওই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে যে 60 থেকে 80 13, 80 থেকে 123 আর 100 থেকে 120 19। তাহলে এই তিনটে যোগ হলে আমাদের কী হচ্ছে, মানে 13 23 19 যোগ হলে কত হচ্ছে আমাদের 55। ঠিক একই রকমভাবে 40 বা 40-এর বেশি 75, 20 বা 20-এর বেশি 87, 0 বা 0-এর বেশি 100। তাহলে এটা আমরা দেখলাম যে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া থাকলে সেখান থেকে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন নির্ণয়, ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন নির্ণয়। এখানে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে যে 0 থেকে 7 আছে 5 জন,
আবার 7 থেকে 14 সেখানে আছে 14 জন, 14 থেকে 21 সেখানে আছে 25 জন, আবার মানে 25, আবার 21 থেকে 28 সেখানে আছে 42, 28 থেকে 35 আছে 50, 35 থেকে 42 আছে 61, 42 থেকে 49 আছে 65। তার মানে এইখানে আমাদের কিন্তু যে শ্রেণীটা বলা আছে 0 থেকে 7, 0 থেকে 7 মানে কি 7-এর কিন্তু কম, এখানে কিন্তু 7 থেকে 14, 14-এর কম, মানে ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে 14টার মধ্যে কিন্তু ওই যে আগে 5টা আছে, মানে আগে যে 5 সেটা কিন্তু 14-এর মধ্যে ঢুকে আছে। আবার 14 থেকে 21 যেটা আছে 25, সেটা 25-এর মধ্যে কিন্তু আগেরগুলো সব ঢুকে আছে, মানে কি 5 আর 14 দুটোই কিন্তু এখানে আছে আমাদের। এখন এইটা থেকে যখন আমরা পরিসংখ্যা বিভাজন ছক নির্ণয় করব, তখন দেখা যাক আমাদের কি আসে পরিসংখ্যা বিভাজন ছক। পরিসংখ্যা বিভাজন ছক যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে শ্রেণী 3টে কলাম করা আছে। প্রথমটার কলামে লেখা আছে শ্রেণী, দ্বিতীয় কলামে লেখা আছে পরিসংখ্যা, তার পরের কলামে লেখা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমাদের শ্রেণীটা প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই আমরা শ্রেণীতে বসিয়ে দিলাম পরপর, আর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা দেওয়া ছিল আমাদের সেটা বসিয়ে দিলাম, মানে প্রথম কলাম আর তৃতীয় কলাম সেটা আমরা লিখে ফেললাম। এর মাঝখানে যেটা আছে পরিসংখ্যা, মাঝখানে যেটা আছে কি সেটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাতে আমরা কীভাবে লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যাটার দিকে তাকাতে হবে আর আমাদের পরিসংখ্যাটা লিখতে হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাতে কত আছে 5, তাহলে 0 থেকে 7-এর মধ্যে আছে 5 জন, সেটা আমাদের পরিসংখ্যা 5। আর 7 থেকে 14-এর মধ্যে কত পরিসংখ্যা আছে, 7 থেকে 14-এর মধ্যে আমাদের এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে 14 আর উপরে আছে 5, তাহলে 14 থেকে 5 মাইনাস করলে কত হবে 9, মানে 7 থেকে 14-এর মধ্যে আছে 9 জন। ঠিক একই রকমভাবে 14 থেকে 21-এর মধ্যে যখন আমরা দেখব, তাহলে 14 থেকে 21-এর মধ্যে দেখতে গেলে আমাদের কত দেখতে হবে 25 থেকে 14টা বিয়োগ করতে হবে। তার মানে কি ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা কীভাবে পাচ্ছি, ঠিক সেই ক্রমযৌগিক পরিসংখ্যা মাইনাস ঠিক তার আগেরটা আমরা মাইনাস করলেই আমরা পেয়ে যাচ্ছি কি পরিসংখ্যা। তাহলে 25 থেকে 14 মাইনাস করলে আমরা 14 থেকে 21-এর মধ্যে কতজন আছে সেই পরিসংখ্যাটা পেয়ে যাচ্ছি। পরিসংখ্যাটা কত আসছে 25 থেকে 14, এটা আসছে আমাদের 11। ঠিক একই রকমভাবে 21 থেকে 28-এর মধ্যে কতজন আছে সেটা আমরা কী করে বার করব। এখানে দেখতে পাচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা 21 থেকে 28, ওই লাইনে ক্রমযৌগিক পরিসংখ্যা কত 42। ঠিক তার আগেরটা কত, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা 25, তাহলে 42 থেকে 25 বিয়োগ করতে হবে, 42 থেকে 25 বিয়োগ করলে কত 17। তাহলে এটা হচ্ছে আমাদের 21 থেকে 28-এর পরিসংখ্যা। ঠিক একই রকমভাবে 28 থেকে 35-এর পরিসংখ্যা কত হবে 50 বিয়োগ 42, 50 বিয়োগ 42 কত হচ্ছে আমাদের 8, 50 থেকে 42 বাদ দিলে 8। তাহলে 35 থেকে 42 এখানে কত হবে 61 মাইনাস 50, 61 থেকে 50 মাইনাস করলে একটা বক্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 61 মাইনাস 50 সমান একটা বক্স, তাহলে এখানে বক্সে কত হবে 9। আর তারপরে লাস্ট যে শ্রেণীটা দেওয়া আছে 42 থেকে 49, সেখানে দুটো বক্স দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো কী হবে। এখানে তোমরা সহজেই বুঝতে পারছো যে 65 বিয়োগ 61 হবে, 65 থেকে 61 বিয়োগ করলে কত হবে 4। তাহলে এখানে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন সহজেই নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে আজ এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু এইখানে আমাদের শেষ। মানে আমরা বলেছিলাম চ্যাপ্টারের শুরুতে কী নিয়ে আলোচনা করব, পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে তৈরি করতে হয়, আর ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করতে হয়, এইটা দেখে মানে এইটাই কিন্তু আমরা বলেছিলাম যে করব, সেটাই আমরা এখানে শেষ করলাম। তা এইখানে চ্যাপ্টারটা শেষ। এবারে তোমরা অঙ্কগুলো করো, বইদের যে অঙ্কগুলো আছে আশা করি অঙ্কগুলো করতে পারবে। আর কোনো অঙ্ক যদি আটকে যায় তাহলে অবশ্যই জানাবে, অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।